নমস্কার, সোজা সাপটা সুব্রতয় আপনাদের স্বাগত জানাই। তালিবানি নৃশংসতার প্রতিচ্ছবি দেখা গেল এই পশ্চিমবঙ্গে। এখন প্রশ্ন, দোষ আপনি কাকে দেবেন? এই সমাজ ব্যবস্থাকে, নাকি দোষ দেবেন এই পশ্চিমবঙ্গের প্রশাসন এবং পুলিশকে, নাকি দোষ দেবেন এই পশ্চিমবঙ্গের এই সরকার এবং তার নীতিকে? এই প্রশ্নটা উঠতেই হচ্ছে। দেখুন, খবরের কাগজের পাতায় চোখ রাখলে যে হেডলাইন সামনে এসেছে, সেই হেডলাইনটা যদি আপনারা একবার দেখেন, সেখানে লেখা আছে ইভেন্ট ম্যানেজমেন্টের নামে পর্ন ভিডিও, দেহ ব্যবসায় মা ছেলে উধাও, হাওড়া কাণ্ডে পদক্ষেপ জাতীয় মহিলা কমিশনের। এখানে আপনারা যখনই হেডলাইনটা পড়বেন, সেখানে দেখতে পাচ্ছেন ইভেন্ট ম্যানেজমেন্টের নামে পর্ন ভিডিও। তা সাধারণত আপনাদের এটাই উপলব্ধি হবে যে ইভেন্ট ম্যানেজমেন্টের নাম করে কোথাও পর্ন ভিডিও হয়েছে, যেখানে মা আর ছেলে জড়িত আছে, পরে ধরপাকড় হওয়ার ফলে তারা উধাও হয়ে গেছে। কিন্তু যখন এই খবরের অন্দরে আপনারা যাবেন, একবার এই খবরের বিস্তারিতটা আপনারা পড়বেন, আমি নিশ্চিন্তে বলতে পারি আপনার গা শিউরে উঠবে। আর যদি একবার এই ঘটনার পরিস্থিতির সাথে আপনি আপনার বাড়ির বোন বা আপনার বাড়ির মেয়েকে বসান, বা সেই জায়গাটা আপনি যদি দেখেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার পায়ের তলায় আর মাটি নেই, এই কোন সমাজে বা কোন পশ্চিমবঙ্গে আপনারা বসবাস করছেন। দেখুন, কেন প্রথমে আমি প্রশ্নটা করলাম জানেন? কারণ এই ঘটনায় আপনি সমাজ ব্যবস্থাকে দায়ী করবেন, নাকি পুলিশ প্রশাসনকে দায়ী করবেন, নাকি এই সরকারকে দায়ী করবেন? আপনাদের মনে থাকবে বা মনে আছে যে এই সরকার বিধানসভায় একটি আইন এনেছিল, যেখানে বলেছিলেন যে পানশালায় চাকরি পাবে মেয়েরাও, রাজ্যের বিধানসভায় পাস বড় বিল। অর্থাৎ পানশালায় মেয়েদের চাকরি করা, এটা নতুন করে নাকি কর্মসংস্থান হবে। কারণ রাজ্যের কথা ছিল, বা রাজ্য সরকার বলতে চাইছিল যে যুগ বদলেছে, সময় বদলেছে, লিঙ্গ বিভেদ এখন সামাজিক অপরাধের সমান, তাই দশক পুরনো এই নীতিকে বদল আনতে চায় রাজ্য সরকার। কি নীতি ছিল যে নীতিতে বদল আনতে চায়? বলছি, পশ্চিমবঙ্গের আবগারি নীতি অনুযায়ী 1909 সালে যে কোনো অন ক্যাটাগরি মদের দোকানে কোনো মহিলাদের কোনো কাজের অনুমতি নেই। অন ক্যাটাগরি মদের দোকান মানে রাজ্যে দুটো ক্যাটাগরি মদের দোকান আছে, একটা হচ্ছে অন ক্যাটাগরি মদের দোকান, আর একটা হচ্ছে অফ ক্যাটাগরি মদের দোকান। অফ ক্যাটাগরি মদের দোকান যেখানে শুধু মদ পাওয়া যায়, আর অন ক্যাটাগরি মদের দোকান যেখানে মদ পাওয়া যায় এবং বসে খাওয়া যায়। কিন্তু 1909 সালের আবগারি আইন অনুযায়ী কোনো অন ক্যাটাগরি মদের দোকানে কোনো মহিলাদের কাজের অনুমতি নেই। কিন্তু এই রাজ্য সরকার মদের সেলের পরিমাণ বাড়ানোর জন্য, এটাকে ঘুরপথে মানুষকে বিভ্রান্ত করবার জন্য বলেছিল যে কর্মসংস্থান সৃষ্টির জন্য, লিঙ্গ বিভেদ দূর করবার জন্য, মহিলাদের কাজের সমান অধিকার দেওয়ার জন্য, এই পানশালায় নতুন করে মহিলাদের কাজের সুযোগ করে দেওয়ার জন্য এই যে পুরনো আইন, এই পুরনো আইন চেঞ্জ করেছিল পশ্চিমবঙ্গ রাজ্য বিধানসভায়। দেখুন, কেন এই কথাটা আপনাদের সামনে বললাম, কারণ ধরুন এখন যে ঘটনাটা আপনাদের সামনে রাখবো, এই ঘটনার সাথে আপনারা একটু লিঙ্ক জড়িয়ে নেবেন। দেখুন, সোদপুরের এক তরুণী, অবশ্যই গরিব ঘরানার, কারণ সে আর্থিক অনটনে ভুগছিল, তার অবশ্যই প্রয়োজন ছিল একটি কাজের। তো ডিসেম্বর মাস 2024 তার সোশ্যাল মিডিয়ায়, সোশ্যাল মাধ্যমে পরিচয় হয় আরিয়ান খান নামে একটি ছেলে, যার বাড়ি হাওড়ায়। সে তখন ওই তরুণীকে একটি কাজের টোপ দেয়। সে বলে যে আমার একটি ইভেন্ট ম্যানেজমেন্ট আছে, এই ইভেন্ট ম্যানেজমেন্টে আমার ভ্যাকেন্সি আছে, ইভেন্ট ম্যানেজমেন্টে তুমি কাজ করতে পারো। সেই বলে তরুণীকে নিয়ে আসা হয়। এবং এই আরিয়ান খানের কাজ কি? আরিয়ান খান এবং তার মা ঈশা খান দুজনে মিলে একটা প্রোডাকশন হাউস চালায়, যে প্রোডাকশন হাউসে তারা দুজনেই সেখানে পর্ন ভিডিওর প্রযোজনা করে এবং প্রোডাকশন করে। মার ছেলে মিলে পর্ন ভিডিও করে। আরিয়ান খানের কাজ কি? আরিয়ান খানের কাজ হচ্ছে বিভিন্ন জায়গা থেকে এই গরিব মেয়েরা যাদের কাজের দরকার আছে, তাদেরকে ভুলিয়ে ভালিয়ে নিয়ে আসা এবং তার মার সামনে বসিয়ে দেওয়া, এবং তার মা তাদেরকে মোটা অঙ্কের টাকা অফার করে বিভিন্নভাবে তাদেরকে দিয়ে পর্ন ভিডিও বানানো এবং তাদেরকে অন্য লাইনে পাঠানো। এই হলো তাদের মূলত কাজ। এখন প্রশ্ন হলো, দীর্ঘদিন তারা হাওড়ায় বসে এই কাজটা করছে এবং আশেপাশের লোকজনের কাছে টুকটাক খবর অবশ্যই আছে। কিন্তু সব থেকে বড় কথা, পশ্চিমবঙ্গের পুলিশের কাছে এরকম কোনো খবরই নেই। পশ্চিমবঙ্গের পুলিশ জানতেই পারেনি যে এরকম কিছু হচ্ছে।
কিন্তু দেখুন এখন পাড়াতে প্রত্যেকটি মদের দোকান থেকে শুরু করে অনলাইন অফলাইন সব জায়গা থেকে পুলিশ যে পয়সা তোলে এই বিষয়ে কোনো সন্দেহ নেই। এবং কোনো জায়গায় যেখানেই কোনো পাড়ায় যখন অপ্রীতিকর কোনো কাজ দেখবেন দিনের পর দিন ঘটে যাবে, সেখান থেকে যে পুলিশ পয়সা নেয় না এটা হতে পারে না, কারণ পুলিশ পয়সা নিয়েই তাদেরকে ওখানে পারমিশন দেয় বলতেই পারেন, না হলে তারা সেই সাহস পায় না। তো এই আরিয়ান খান কি করেছিল 2024 ডিসেম্বরে, এই সোদপুরের এই তরুণীর যখন তার সোশ্যাল মিডিয়ায় পরিচয় হয়, তার কাজের প্রয়োজন বলে, তাদের মধ্যে কথা আদান প্রদান হয়, তখন এই আরিয়ান খান এই সোদপুরের তরুণীকে তার ইভেন্ট ম্যানেজমেন্টে কাজ দেওয়ার নাম করে তাকে নিয়ে গিয়ে পানশালায় কাজে নিযুক্ত করে। কোন পানশালা? যে পানশালায় এই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার বিধানসভার আইনে পাশ করে সমলিঙ্গে মহিলাদের কর্মসংস্থানের জন্য পানশালার দ্বার উন্মুক্ত করে দিয়েছিল। এবং পরবর্তীকালে ওই মহিলাকে, ওই মেয়েটিকে অন্য কাজে লিপ্ত করবার জন্য জোর করে, এবং যখন মেয়েটি বুঝতে পারে তখন মেয়েটি সেটাতে না করে, তার ফলে তাকে জোরপূর্বক দীর্ঘ 6 মাস হাওড়ায় তার বাড়িতে, সেই আরিয়ান খানের বাড়িতে আটকে রাখা হয়। শুধু আটকেই রাখা হয়েছে তা নয়, তার উপরে চলেছে পাশবিক অত্যাচার। যে ছবি দুটো আপনাদের সামনে রাখছি, এই প্রথম ছবিটা হলো তার আগে যাওয়ার, পরের ছবিটা হলো তার সেখান থেকে পালিয়ে আসা। এই 6 মাসে মেয়েটির ওপরে যৌন নির্যাতন যে চালানো তো হয়েছিলই, তার সঙ্গে সঙ্গে এই মেয়েটির সারা শরীরে সিগারেটের ছ্যাঁকা দেওয়া হয়েছিল। জোরপূর্বক এই মেয়েটির চুল কেটে দেওয়া হয়েছিল, মেয়েটির দাঁত শিলনোড়া দিয়ে থেতলে ভেঙে দেওয়া হয়েছে, এবং শরীরের এমন কোনো জায়গা নেই যে জায়গাটা ক্ষতবিক্ষত হয়নি, শরীরের এমন কোনো জায়গা নেই যে জায়গাটার আঘাত নেই। এমনকি এই মেয়েটার যৌনাঙ্গে পর্যন্ত রড ঢুকিয়ে দেওয়াও হয়েছিল এই মার ছেলের পক্ষ থেকে। কেন? জোর করে একে দিয়ে পর্ন ভিডিও বানানো হবে, জোর করে একে বিভিন্ন মানুষের বিছানায় যেতে বাধ্য করা হবে, শুধু তাই এর উপরে চাপ সৃষ্টি করা হয়েছিল। এবং কি একে বলা হয়েছিল যে কুরবানি ঈদে এবারে একে নাকি কুরবানি দেওয়া হবে, এই তরুণীকে নাকি কুরবানি দেওয়া হবে, এই কথাও এরা বলেছিল। এবং পরবর্তীকালে দেখা গেছে এই কিছুদিন আগেই এই মেয়েটি ওখান থেকে সুযোগ বুঝে একটা কুঠুরি থেকে নিজে পালিয়ে এসে সরাসরি তার বাড়িতে আসে, এবং বাড়িতে আসার পরে বাড়ির লোকরা তো তাকে দেখে অবাক, বলছি কি অবস্থা হলো মেয়ের, কি ছিল আর কি হলো, কি করে সম্ভব? তারপরে মেয়ের মুখে সমস্ত ঘটনা যখন তারা শোনে, তারপর তড়িঘড়ি খড়দা থানায় গিয়ে তারা রিপোর্ট দায়ের করে। খড়দা পুলিশ ওদিকে হাওড়া ডোমজুরের পুলিশের সাথে কন্ট্যাক্ট করে তদন্ত শুরু করেছে। ইতিমধ্যেই তো আরিয়ান খান এবং তার মা ঈশা খান দুজনেই পলাতক, তাদের খোঁজ চলছে। কত বড় সাহস আপনারা ভাবুন। এরা এই সাহসটা পায় কোথা থেকে? দুটো জায়গা থেকে। এক, তারা জানে যে দিনের পর দিনে তারা ইভেন্ট ম্যানেজমেন্টের নামে যে পর্নোগ্রাফির বিজনেস করে চলেছে, তাতে এই রাজ্যের প্রশাসনের মদত আছে, তাদেরকে পয়সা দিয়ে তারা করছে। তারা জানে এই রাজ্যের প্রশাসন তাদেরকে ধরবে না। আর তারা জানে যে তারা যে জাত থেকে বিলংস করছে, আজকে এই রাজ্যের প্রশাসক সর্বময় কর্তা তাদের সাথে আছে। তাই তাদের কিন্তু এত বড় সাহস হয়, আজকে যখনই একটা সরকার বিধানসভায় বিল পাশ করে পানশালায় মেয়েদের কাজ করাটাকে লিঙ্গের সমান অধিকার, আজকে এই সমাজে যুগ বদলেছে, সময় বদলেছে, লিঙ্গ বিভেদ সামাজিক অপরাধের সমান বলে দাগিয়ে দিচ্ছে, তার মানে মেয়েদের মধ্যে একটা ধারণা হবেই যে যুগ যখন বদলেছে আমরাও পানশালায় গিয়ে কাজ করতে পারি। কারণ এখন এই সরকার তো বিধানসভায় পাশ করে দিচ্ছে 1909 সালের যে আইন, যে এই আবগারি নীতি, সেই নীতির বদল এই সরকার করে ফেলেছে। সুতরাং তাদের কাছে মনে হবে যে হ্যাঁ, এটা তো আমাদের কাছে একটা কর্মসংস্থান, আমরা যেতে পারি পানশালায়, এই সরকারই তো ওপেন করে দিয়েছে, আইন পাশ করে দিয়েছে। কিন্তু সেইখানে দাঁড়িয়ে আজকে সেই প্রোটেকশন যদি এই রাজ্যের প্রশাসন তাদেরকে না দিতে পারে, তাহলে এরকম বিল পাশ করে লাভ কি? আজকে এরই তো জিনিসগুলো দেখিয়ে এই সমস্ত জিনিসগুলো দেখিয়ে এই ধরনের সমাজের কীটগুলো, এই ধরনের সমাজের মানুষগুলো এদেরকে প্রলোভনে জড়াতে পারছে যে দেখুন সরকার এইটা বলছে, পানশালায় কাজ দিতে পারি, ইভেন্ট ম্যানেজমেন্টে কাজ হতে পারে, এরকম ধরনের কথা বলে তাদেরকে ব্রেন ওয়াশ করে নিয়ে গিয়ে আজকে তাদের হচ্ছে এই পরিণতি। কি হাড়হীন করা ঘটনা আপনারা বুঝতে পারছেন?
এই ঘটনা পশ্চিমবঙ্গ, হাওড়াতে। ভাবুন পরিস্থিতি, কোন জায়গায় আপনারা বসবাস করছেন। ধন্যবাদ, নমস্কার।